শেষ হয়ে গেল বাংলাদেশের এশিয়ান কাপের মিশন। শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। হোম ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত সিঙ্গাপুরের ঘরের মাঠেও জয়ের দেখা পায়নি, হেরেছে 1-0 গোলের ব্যবধানে। এর মাধ্যমে হয়তোবা শেষ হতে চলেছে হেভিয়ার কাবরেরার বাংলাদেশ অধ্যায়। শেষ ম্যাচেও হেভিয়ার কাবরেরা বাংলাদেশকে জয়ের দেখা এনে দিতে পারেননি। ম্যাচটি যদি পর্যালোচনা করতে হয় তাহলে দেখা যায় যে এই ম্যাচে বাংলাদেশ তুলনামূলকভাবে বল পজিশন মোটামুটি নিজেদের কাছেই রাখতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ের দেখা পায়নি। কারণ এইখানে হয়তোবা কিছু মিসক্যালকুলেশন ছিল। জামাল ভুঁইয়ার সাথে আসলে কি শত্রুতা হেভিয়ার কাবরেরার তা আমি বুঝতে পারি না। বাংলাদেশ ম্যাচের শেষের দিকে অনেকগুলো সেট পিস পেয়েছে, কিন্তু জামাল ভুঁইয়া থাকলে হয়তোবা সেট পিসগুলো জামাল ভুঁইয়া নিতে পারতেন। তাহলে হামজা চৌধুরী বা সামিদ সোম বা আরো যারা আছেন, আমাদের যারা উঁচু উঁচু ফুটবলাররা একটু আছেন, তারা হয়তোবা সেই সেট পিসগুলোকে কাজে লাগানোর সুযোগ পেতেন। কিন্তু দেখা গিয়েছে সেই সেট পিসগুলো আসলে নিতে হচ্ছিল মোরসালিনকে বা সামিদ সোমকে, কিছু সেট পিস নিতে হয়েছে। জামাল ভুঁইয়া থাকলে হয়তোবা সেই সেট পিসগুলো জামাল ভুঁইয়া নিতে পারতেন। তাছাড়া ডিফেন্ডারদের কথা বলতে গেলে বলতে হয় তারিক কাজী এবং সাদউদ্দিন অনেকদিন পর লাস্ট দুটি ম্যাচে দেখলাম অনেক ভালো খেলেছেন। সাদউদ্দিনের অনেক সমালোচনা হয়, তবে সাদউদ্দিনকে এই ম্যাচে দেখা গেছে দারুণ খেলতে। তবে 31তম মিনিটে বাংলাদেশ আসলে অনেকটা খেলার বিপরীতে গোল খেয়ে বসে। বাংলাদেশ বেশ ভালোই আক্রমণ করছিল, বল পজিশন নিজেদের কাছে রাখছিল, কিন্তু প্রথমার্ধে ওই 1-0 গোলে পিছিয়ে যায় বাংলাদেশ 31তম মিনিটের সময়। তারপরে পুরো ম্যাচ জুড়ে আসলে বাংলাদেশ গোলের চেষ্টা করে গিয়েছে। রাকিবের অনুপস্থিতি টের পাওয়া গিয়েছে, কারণ রাইট উইংয়ে রাকিব যে ছিলেন না সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর ফাহিম, আমি জানি না আসলে কোচ কি মনে করে ফাহিমকে ক্রমাগত সুযোগ দিয়ে যাচ্ছেন, কিন্তু ফাহিমের কাছ থেকে ওই রকম পটেনশিয়াল কোনো আক্রমণও দেখা যায় না। তার ক্যারিয়ার জুড়ে মাত্র গোলও একটি রয়েছে আন্তর্জাতিক ক্যারিয়ারে। খুব একটা সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি। ডিফেন্ডাররা একটু হালকা ট্যাকল করলে বা ডিফেন্ডাররা একটু পিছিয়ে দাঁড়ালেও তিনি আসলে ক্ষুদ্রকায় প্লেয়ার, বডি সামলে রাখতে পারেন না। হয়তোবা আমাদের মনে হয় যে খুব টাফ ট্যাকল, পেনাল্টি পাওয়ার যোগ্য বিষয়টা, কিন্তু আসলে কিন্তু তা না। মানে উনি ওনার বডির কারণেই হয়তোবা ঠিকমতো তাল সামলাতে পারেন না, পড়ে যান। ওই জায়গায় মনে হয় কোচ অন্য কাউকে ট্রাই করতে পারতেন। মিস করেছি এই ম্যাচে আসলে জামাল ভুঁইয়াকে। সোহেল রানা ঠিকঠাক মতো বল পাস দিতে পারছিলেন না, ভালো কোনো থ্রু দিতে পারেননি সামনে যারা প্লেয়াররা ছিলেন তাদের উদ্দেশ্যে। মোরসালিন খুব একটা এফেক্টিভ ছিলেন না। তারিক কাজী দারুণ খেলেছেন, সাদউদ্দিন দারুণ খেলেছেন। হামজা চৌধুরীর কথা বলতে গেলে তো বলতে হয় তিনি অসাধারণ খেলেছেন। আসলে হামজা চৌধুরীর ব্যাড লাক, নিজের সর্বোচ্চ দেওয়ার পরেও দলকে জেতাতে পারছেন না। সামিদ সোম অসাধারণ খেলেছেন মিডফিল্ডে। আসলে সামিদ সোম যখন বলগুলা ওয়ান টাচে বলের দখল নেন বা হামজা যেভাবে বলের দখল নেন, সেটা আসলে বাংলাদেশের আর কোনো প্লেয়ারকে পারেন না। ওই মানের যদি আমরা আরো কয়েকজন প্লেয়ার পেতাম তাহলে হয়তোবা বাংলাদেশও এই এশিয়ান কাপে ভালো একটা রেজাল্ট করতে পারতো, মানে এশিয়ান কাপের কোয়ালিফায়ারে। শেষ পর্যন্ত দেখা যাক, হয়তোবা বাংলাদেশ 4টি দলের মধ্যে 3য় স্থান লাভ করতে চলেছে যদি ভারত হংকং ম্যাচে অপ্রত্যাশিত কোনো রেজাল্ট না আসে। তবে বাংলাদেশ হয়তোবা আরো ভালো কিছু ডিজার্ভ করতো। দেখা যাক। হেভিয়ার কাবরেরারও সময়ের কন্ট্রাক্টের প্রায় শেষ মুহূর্ত। শেষ পর্যন্ত আশা করি না বা ফুফে তার চুক্তিপত্র এক্সটেন্ড করবে। আশা করি যে হেভিয়ার কাবরেরার অধ্যায়ও শেষ হতে চলেছে। আর আগামী দিনে জানি না বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে, তবে বাংলাদেশে আরো বেশ কিছু ভালো প্লেয়ারের প্রয়োজন। শুধু হামজা এবং সামিদ সোম কখনোই বাংলাদেশকে জয় এনে দিতে পারবে না। বেশ কিছু জায়গায় বাংলাদেশের ভালো খেলোয়াড়ের অভাব রয়েছে। এখন দেখা যাক আরো যারা আসছেন প্রবাসী বাংলাদেশিরা, তারা যদি সুযোগ পান তাহলে কি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।